শুভ সময়, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনাদের সাথে রয়েছি আমি জুবায়ের। আজকে আমরা জানবো বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী যমুনা নদী কেন মরে যাচ্ছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় একটি স্লোগান ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আচ্ছা, এখানে যে তিনটি নদীর কথা বলা হয়েছে, এখানে অন্যতম একটি নদী হচ্ছে যমুনা। আচ্ছা, আমি যদি বলি যে আজ থেকে 300 বছর আগে যমুনা নদী নামে কোনো নদী ছিল না, আশ্চর্য হবেন নিশ্চয়ই। হ্যাঁ, আশ্চর্য হওয়ারই কথা। তাহলে শুনুন, 1760 সালে জেমস রেনেল যে মানচিত্রটি প্রকাশ করেছিলেন, সেই মানচিত্রে কিন্তু আজকের যমুনা নদী ছিল না। পরবর্তীতে 1787 সালে একটি মহাভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয়, যেটির রিক্টার স্কেলে মাত্রা ছিল 10। এই ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদী তার গতিপথ পরিবর্তন করে আজকে যে যমুনা নদী, এই গতিপথে প্রবাহিত হতে শুরু করে। চলুন এখন আমরা জেনে আসি কেন যমুনা নদী মৃত্যু পথযাত্রী। সেজন্য আমাদেরকে যেতে হবে চীনের তিব্বতে। তাহলে সিট বেল্ট বেঁধে নিন, আমরা ঘুরে আসি তিব্বত থেকে। তিব্বতের মানস সরোবর, যেটি পৃথিবীর সবচেয়ে উঁচু পানির রিজার্ভার, যেটাকে বলে সরোবর, তো এর কাছেই, এর খুব নিকটেই কৈলাস শৃঙ্গ। এই কৈলাস শৃঙ্গের চ্যামাংদং গ্লেশিয়ার থেকে বরফগুলো গলে নিচের দিকে প্রবাহিত হয়েছে। এটির উচ্চতা প্রায় ভূমি থেকে 5 কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান থেকে প্রবাহিত নদী হচ্ছে ইয়ারলুং সাংবু বা ব্রহ্মপুত্র বা বাংলাদেশের যমুনা নদী। ভারতে যতগুলো নদী প্রবাহিত হচ্ছে, তার প্রায় 25% পানি শুধুমাত্র এই ব্রহ্মপুত্র নদী দিয়েই প্রবাহিত হয়। ইয়ারলুং সাংপু নদী চিয়াম প্রবাহ থেকে নেমে তিব্বতের মালভূমির বুক চিরে হিমালয়ের উত্তর পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। একে বেঁকে সে প্রায় 1500 কিলোমিটার। কত? প্রায় 1500 কিলোমিটার সে সামনের দিকে অগ্রসর হয়েছে। পূর্ব দিকে অগ্রসর হওয়ার পর তিব্বতের মেরক কাউন্টিতে গালাপেড়ি এবং নোয়াংচু বড়ুয়া নামক যে দুইটি পাহাড় অর্থাৎ পর্বতশ্রেণী, এই পর্বতশ্রেণীর মাঝখানে একটা বিশাল গিরিখাত তৈরি করে, অর্থাৎ বিশাল গর্ত তৈরি করে, যেই গর্তটির নাম হচ্ছে চিয়াং বা দেহাং। এই গর্তটি এত বিশাল, এত বড় যে এটা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন থেকে 3 গুণ গভীর এবং গ্র্যান্ড ক্যানিয়ন থেকে 50 কিলোমিটার দীর্ঘ বা 50 কিলোমিটার লম্বা। চিন্তা করতে পারেন, এত গভীর একটি গিরিখাত। শুধু তাই নয়, এই জায়গাটি অত্যন্ত রিমোট, অর্থাৎ দুর্গম জায়গা। এই জায়গাতে এসে, অর্থাৎ দেহাং বা চিয়াং নামক স্থানে এসে যে গিরিখাত তৈরি করেছে, এইখানে নদীটি একটি ইউটার্ন করেছে। অর্থাৎ প্রথমে সে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, এইবার সে এই পূর্ব দিক থেকে টার্ন নিয়ে আবার দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। দক্ষিণ দিকে যাওয়ার সময় মেডক থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অরুণাচলের সীমান্তে দিয়ে সে ভারতে প্রবেশ করেছে। আর ভারতের অরুণাচল এবং আসাম হয়ে সে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করার পরপরই তার দুটি ধারা প্রবাহিত হয়েছে। একটি পুরাতন ধারা, যেটি পুরাতন ব্রহ্মপুত্র নামে পরিচিত, এটি এখন প্রায় মৃত। আর যে প্রধান শাখাটি রয়েছে, সেটি এখন যমুনা নদী নামে প্রবাহিত হয়ে পদ্মার সাথে গোয়ালন্দে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তিব্বতের মালভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় দক্ষিণ দিক থেকে নয়ংচা বা নিয়াংচা এবং লাকাসাংপু নামে দুইটি নদী, অর্থাৎ উপনদী, ইয়ারলুং সাংপুর সাথে মিলিত হয়েছে। যেখানে এই নদী দুটো মিলিত হয়েছে, সেই দুইটি স্থানেই চীন দুটি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করেছে, অর্থাৎ তারা বাঁধ দিয়েছে, এবং এছাড়াও আরও 3টি বাঁধ তাদের নির্মাণাধীন রয়েছে। আর চীন বর্তমানে পরিকল্পনা করছে, তাদের 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চীনের কমিউনিস্ট পার্টি ঘোষণা করেছে তারা একটি সুপার ড্যাম তৈরি করবে, একটি সুপার বাঁধ তৈরি করবে, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে প্রায় অসম্ভব একটি কাজ পৃথিবীর বুকে যে কোনো নদীর উপর। কারণ যে জায়গায় তারা এই বাঁধটি তৈরি করবে, অর্থাৎ চিয়াং গিরিখাত, এখানে বাঁধ তৈরি করা প্রায় অসম্ভব, কিন্তু চীন পরিকল্পনা করছে 2030 সালের মধ্যে তারা এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখাবে।
আর যদি এটা সম্ভব হয় তাহলে যেটা হবে, চীন এখানে বাদ দিয়ে সেই চিয়াং নদীর পানিকে তারা ইয়েলো নদীতে প্রবাহিত করবে এবং ইয়েলো নদী থেকে সেই পানিকে দক্ষিণ থেকে উত্তরের দিকে যে মরুভূমি অঞ্চল আছে সেখানে প্রবাহিত করে চাষাবাদ করবে। এখানে এক ঢিলে দুই পাখি মারা হবে। একদিকে যেমন 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, অন্যদিকে উত্তরের যে পানির সংকট সেই পানির সংকট দূর হবে। কিন্তু ভারতের কি হবে? ভারত এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত, আর এই কারণেই ভারত পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের অংশে চিয়াং যে ধারাটি আছে অর্থাৎ চিয়াং নদী আছে সেখানে ভারত সরকার 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। ভারতের ন্যাশনাল হাইড্রো পাওয়ার অথরিটি 2022 সালের ডিসেম্বর মাসে ঘোষণা করে যে তারা এখানে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ নির্মাণ করবে। এখান থেকে তারা এক ঢিলে দুই পাখি মারবে, অর্থাৎ বাঁধ থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, আবার অন্যদিকে তারা যে বাঁধ দিয়ে পানি আটকাবে সেই পানি দিয়ে তারা কৃষিকাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে, চীন যদি ইয়ারলং সাংপু নদীর 50% পানি সরিয়ে নেয় তাহলে ভারত পাবে বাকি 50%, আর ভারত যদি বাকি 50% পানি সরিয়ে নেয় তাহলে বাংলাদেশ পাবে কত শতাংশ? একটু যোগ বিয়োগ করে আমাকে জানাবেন, নিশ্চয়ই কমেন্ট করবেন। তো ভারতের এটা তো হচ্ছে যে একটি প্রকল্প। ইতিপূর্বে ভারত আরও বেশ কয়েকটি বাঁধ ব্রহ্মপুত্র নদের উপর তৈরি করেছে, যেগুলোর মধ্যে রয়েছে কামেং, ইরপ, ডিপ্রং, লোহিত, আওয়াং। ভারতের যে জলবিদ্যুৎ প্রকল্পের প্রায় 40% যোগান দেয় শুধুমাত্র এই ব্রহ্মপুত্র নদী। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন, ভারতের জলের প্রায় 25% অর্থাৎ ফ্রেশ পানির 40%ই যোগান দেয় হচ্ছে এই ব্রহ্মপুত্র নদ। এবং এই ব্রহ্মপুত্র নদের ওপর ভারতের বেশ কয়েকটা স্টেট, বেশ কয়েকটা উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ পুরোপুরিভাবে নির্ভরশীল। চিন্তা করুন বাংলাদেশের কথা, যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, যে বাংলাদেশের উপর দিয়ে বর্তমানে 1008টি নদী প্রবাহিত, কিন্তু ওই যে কথায় আছে না যে 1000টা কলা গাছকে একত্রিত করলে একটা তাল গাছের সমান হবে না। তো ব্রহ্মপুত্র অর্থাৎ যমুনা যে পানি প্রবাহিত করে বাকি বাংলাদেশের সবগুলো নদী মিলেও প্রায় বোধহয় এর সমান হবে না। আর এই ব্রহ্মপুত্র নদ তথা যমুনা নদী যদি আগামী দশকের মধ্যে মরুভূমি হতে বাধ্য। এখানে আপনাদের ক্যাতারতে জানিয়ে রাখি, বর্ষাকালে এই ইয়ারলং সাংপু বা যমুনা বা ব্রহ্মপুত্র যাই বলেন না কেন, সেটার চীন পানির যোগান দেয় 50%, ভারত যোগান দেয় 34% এবং বাংলাদেশ যোগান দেয় 16%। এই যোগানগুলো আসে যে ট্রিবিউটরিগুলো আছে বা উপনদীগুলো আছে সেই উপনদীর ধারা থেকে। কিন্তু গ্রীষ্মকালে এই নদীটা সম্পূর্ণভাবে চেমায়ংদং হিমবাহের পানির উপর নির্ভরশীল। হিমবাহ যখন গলে যায় গ্রীষ্মকালে, এই গলিত বরফের পানি হচ্ছে এই নদীর অর্থাৎ ইয়ারলং সাংপু নদী বা ব্রহ্মপুত্র নদী বা যমুনা যেটাই বলেন, এটার পানির প্রধান উৎস। তো গ্রীষ্মকালে যদি সম্পূর্ণভাবে চীন পানি প্রত্যাহার করে এবং ভারত তাদের অংশে যা পানি পাবে সেটা প্রত্যাহার করে, তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে? আমি ধারণা করছি যে হয়তো আগামী 10 বছর অর্থাৎ 2030 সালে তো এই প্রকল্প বাস্তবায়িত হবে, ততদিনে ভারতের প্রকল্প বাস্তবায়িত হবে, আর অবশেষে বাংলাদেশ কী পাবে? মূলা। বাংলাদেশ পরিণতিতে মরুভূমিতে পরিণত হবে, এই দেশের কৃষিকাজ ব্যাহত হবে। এজন্যই আমি শুরুতে বললাম যে বাংলাদেশের যমুনা নদী মৃত্যুবরণ করবে এবং বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। চেষ্টা করলাম কিছু তথ্য দিয়ে আপনাদেরকে উপকৃত করার জন্য। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং নোটিফিকেশন বেল অন করে আমাদের সাথেই থাকবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।